নমস্কার সকলকে। আমি মনীষা কিছু ভয় কিছু গল্পের আরেকটি এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের আজকের গল্প মধ্যরাতের অতিথি। তাহলে শুরু করা যাক। পাহাড় আমার বরাবরের দুর্বলতা। সুযোগ পেলেই আমি আর আমার হাজব্যান্ড রাহুল পাহাড়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। সেই একই রকম সফরে আমাদের সঙ্গী হয়েছিল আমাদের কিছু বন্ধু এবং তাদের পরিবার। আমরা হাজব্যান্ড ওয়াইফ আর বাচ্চারা মিলে মোট 11 জন ছিলাম। পরিকল্পনা ছিল প্রথম দিন দার্জিলিং আর পরের 2 দিন তুমলিংয়ে কাটাবো। সকালে নিউ জলপাইগুড়ি থেকে গাড়ি ছাড়তেই সমতলের গরম ধীরে ধীরে মিলিয়ে যেতে লাগলো। দুপুরের কিছু আগেই আমরা দার্জিলিং পৌঁছে লাঞ্চ ছেড়ে বেরিয়ে পড়লাম ম্যালের উদ্দেশ্যে। পাহাড়ি ঠান্ডা হাওয়া, চারপাশে পর্যটকদের ভিড়, রাস্তার ধারে ছোট বড় দোকান, দূরে পাহাড়ের গা বেয়ে নামতে থাকা কুয়াশা, সব মিলিয়ে যেন ছবির মতো সুন্দর একটা বিকেল। সেখানে গ্লেনারিজের ব্যালকনিতে বসে গরম দার্জিলিং চাতে চুমুক দিতে দিতে দেখছিলাম কিভাবে সূর্যটা ধীরে ধীরে পাহাড়ের আড়ালে হারিয়ে যাচ্ছে। আকাশের রং কমলা থেকে গোলাপি, তারপর ধূসর হয়ে উঠছিল। সেই মুহূর্তে মনে হচ্ছিল জীবনে এর চেয়ে সুন্দর দৃশ্য বোধহয় আর কিছুই হতে পারে না। সন্ধে নামার সঙ্গে সঙ্গে ঠান্ডাও বাড়তে শুরু করলো। ম্যালের আলো জ্বলে উঠল আর পাহাড়ি শহরটা যেন অন্য এক রূপ নিল। অনেক রাত পর্যন্ত গল্প করতে করতে আমরা ফিরে গেলাম আমাদের হোটেলে। পরদিন সকালে জলখাবার সেরে আমরা বেরিয়ে পড়লাম মানেভঞ্জনের উদ্দেশ্যে। পথে ঘুম স্টেশনে আমরা কিছুক্ষণ দাঁড়ালাম। ছোট্ট সেই পাহাড়ি স্টেশনটা যেন সময়ের বাইরে দাঁড়িয়েছিল। আমরা সেখানকার মিউজিয়ামটি ঘুরে দেখছিলাম। এমন সময় দূর থেকে ট্রেনের হুইসেল শুনতে পেলাম। দেখলাম একটি স্টিম ইঞ্জিন এসে দাঁড়ালো আমাদের সামনে। সেই যেমন হ্যারি পটারের হগওয়ার্টস যাওয়ার ট্রেনটি, ঠিক তেমনই। আমরা কিছু ছবি তুলে আবার রওনা দিলাম। সেখান থেকে আমরা কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম মানেভঞ্জন। এবার সেখানে অপেক্ষার পালা, কারণ সেখানে আগে পারমিশন করাতে হবে এবং অন্য গাড়ি ভাড়া করে যেতে হবে টুমলিং। সেই মতো ঘন্টাখানেক অপেক্ষার পর আমরা রওনা দিলাম টুমলিংয়ের উদ্দেশ্যে। সেই রাস্তা ধরে গাড়ি যতই এগোচ্ছিল প্রকৃতি ততই বুনো আর নির্জন হয়ে উঠছিল। কোথাও ঘন জঙ্গল, কোথাও গভীর খাদ, কোথাও আবার মেঘ এসে পুরো রাস্তা ঢেকে দিচ্ছিল। সেই দৃশ্যগুলি ছিল যেমন সুন্দর, তেমনি কোথাও একটা অজানা রহস্য যেন লুকিয়েছিল সেখানে। দুপুর নাগাদ আমরা পৌঁছালাম টুমলিংয়ে। পাহাড়ের কোলে ছোট্ট একটি গ্রাম টুমলিং। সেখানে রয়েছে হাতে গোনা কয়েকটা বাড়ি আর হোমস্টে। চারিদিকে শুধু পাহাড় আর মেঘ। মনে হচ্ছিল পৃথিবীর কোলাহল থেকে বহু দূর চলে এসেছি। এখানে বলে রাখি, আমাদের হোমস্টেটি ছিল মূল রাস্তা থেকে খানিকটা নিচের দিকে। আরেকটি মজার বিষয় হলো, আমি যে মূল রাস্তাটির কথা বলছি সেটি ছিল ইন্ডিয়ার অংশ, আর সেখান থেকে যে রাস্তাটি হোমস্টেগুলির দিকে নেমে গিয়েছে সেটি ছিল আমাদের প্রতিবেশী দেশ নেপালের অংশ। হোমস্টেতে পৌঁছে আমরা দুপুরের খাওয়া সেরে বেরিয়ে পড়লাম। সামনের পাহাড়ের ঢালে বসে দূর থেকে ভেসে আসা মেঘেদের দেখে মন জুড়িয়ে যাচ্ছিল। মেঘেদের সেই ঠান্ডা স্পর্শ উপভোগ করতে করতে কখন যে দুপুরটা কেটে গেল টেরই পেলাম না। সূর্যাস্তের সাথে সাথেই ঠান্ডাটা অনেকাংশে বেড়ে গেল। অগত্যা আমরা হোমস্টেতে আবার ফিরে গেলাম। হোমস্টেতে ফিরে চা আর তেলে ভাজা দিয়ে জমালাম সন্ধ্যের আড্ডা। পাহাড়, ভ্রমণ, পুরনো স্মৃতি, কত গল্পই না হচ্ছিল। আড্ডা শেষে ডিনার সেরে আমরা কয়েকজন মিলে একটু বেরিয়ে এলাম। চারিদিকে তখন এমন নিস্তব্ধতা যেন পুরো পাহাড় ঘুমিয়ে পড়েছে। রাস্তায় কোনো বৈদ্যুতিক আলো নেই, কিন্তু পূর্ণিমার চাঁদের আলোয় সব কিছুই যেন দৃশ্যমান। আকাশ ভরা অগণিত তারা যেন মিটমিট করে আমাদের কোনো অজানা গল্প শোনাচ্ছিল। এত রাতে আর বেশিক্ষণ বাইরে না থেকে ফিরে এলাম আমাদের হোমস্টেতে। সারাদিনের ক্লান্তিতে বিছানায় শুয়ে পড়তেই কখন যে ঘুমিয়ে পড়েছিলাম বুঝতেই পারিনি।
পরদিন ভোরবেলা ঘুম থেকে উঠে রেডি হয়ে আমি রাহুলকে ডাক দিই, কি গো, ওঠো এবার, 4টে বেজে গিয়েছে, আমাদের তো এবার বেরোতে হবে বলে আমি ওকে ঠেলা দিতেই ও কেমন চমকে উঠল। আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছে, ভূত দেখলে নাকি? তখন দেখি ও খাটের কোণার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রয়েছে। আমি একটু সিরিয়াস হয়ে ওর কাঁধে হাত রেখে জিজ্ঞেস করলাম, কি হয়েছে, কিছু হয়েছে কি? আমার প্রশ্নের উত্তরে ও আমাকে জানায়, কাল রাত্রে আমার আবার স্লিপ প্যারালিসিস হয়েছিল। এখানে বলে রাখি, স্লিপ প্যারালাইসিস হলো এমন একটি অবস্থা যেখানে আমাদের ব্রেন সজাগ থাকলেও বডি মাসলগুলি কোনো রকমের মুভমেন্ট করতে পারে না। অনেক সময় আমরা যেটাকে বোবাই ধরা বলে থাকি। ওর কথা শুনে আমি জিজ্ঞেস করি, কি কি বলছো তুমি, হঠাৎ কি হয়েছিল? আমার প্রশ্নের উত্তরে রাহুল জানায়, জানো, কাল রাত্রে আমি দেখি আমার পায়ের নিচের দিকে খাটের ওপরের দেওয়ালে হেলান দিয়ে একটা লোক বসে আছে। আমি তো ওনাকে দেখে প্রথমে ঘাবড়ে যাই, ভাবি যে এত রাত্রে আমাদের রুমে লোকটা এলো কোথা থেকে। ওনাকে দেখতে অনেকটা বাঙালি মধ্যবয়স্ক ভদ্রলোকের মতো, কিন্তু উনি এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়েছিলেন। কি অদ্ভুত সেই দৃষ্টি, সেই শূন্য দৃষ্টি যেন আমাকে কিছু একটা বলার চেষ্টা করছে। আমি এত ঠান্ডার মধ্যেও ঘামতে শুরু করলাম। তোমাকে ডাকার চেষ্টাও করেছিলাম, কিন্তু আমার গলা দিয়ে কোনো শব্দ বেরোচ্ছিল না। আমি হাজার চেষ্টা করেও আমার হাত পা কিছুই নড়াচড়া করাতে পারছিলাম না। আর এর কয়েক সেকেন্ডের মধ্যেই আমার চোখের সামনে অন্ধকার নেমে এলো। তারপর আর আমার কিছু মনে নেই। এই সব শুনে তো আমার হাত পা ঠান্ডা হয়ে যাওয়ার জোগাড়। তবুও রাহুলকে সান্ত্বনা দেওয়ার জন্য বললাম, তুমি হয়তো স্বপ্ন দেখেছ, এরকম হয় নাকি? এরকমই একটা দুটো কথার মধ্য দিয়ে ও খানিকটা স্বাভাবিক হলে আমরা বেরিয়ে পড়ি সানরাইজ দেখার উদ্দেশ্যে। দূরের পর্বতমালার মধ্যে স্লিপিং বুদ্ধা দেখার আনন্দটাই আলাদা। সূর্যোদয় পর্যন্ত আমরা একটা উঁচু টিলার উপরে বসে প্রভাতে স্নিগ্ধ হাওয়া গায়ে মেখে দূরের পর্বতমালা শোভা উপভোগ করছিলাম। হোমস্টেতে ফিরে এসে স্নান সেরে ব্রেকফাস্টের টেবিলে বসে আমরা বাকিদের কাল রাতের ঘটনা সব জানাই। তারাও এটাই বলে যে রাহুল নির্ঘাত স্বপ্ন দেখেছে, এসব কিচ্ছুই না, এই নিয়ে বেশি না ভাবাই ভালো হবে। তাই এই নিয়ে আর বেশি কথা না বাড়িয়ে আমরা সকলে ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়লাম। উদ্দেশ্যহীনভাবে হাঁটতে হাঁটতে আমরা সান্দাকফুর রাস্তা ধরে এগোচ্ছিলাম। সেই সরু পাহাড়ি পথ ধরে হাঁটার আনন্দই আলাদা। দুপাশে নাম না জানা কত রঙের পাহাড়ি ফুল ফুটে রয়েছে সেখানে, কোথাও লাল, কোথাও গোলাপি, কোথাও আবার সাদা ছোট্ট ছোট্ট ফুলে ভরে রয়েছে পুরো ঢাল। হাঁটতে হাঁটতে কোথা থেকে এক ঝাঁক মেঘ এসে আমাদের ঘিরে ধরছিল, আবার মুহূর্তেই হারিয়ে যাচ্ছিল নিরুদ্দেশের পথে। দুপুরের দিকে হোমস্টেতে ফিরে এসে খাওয়া দাওয়া করে বিশ্রাম নিলাম। রাতের খাবার খাওয়ার পর ঘরে ফিরতেই দেখি রাহুলের মুখ আবার থমথমে হয়ে গেছে। আবার গতকালকের ঘটনা নিয়ে চিন্তা করছে সে। ওর এই অবস্থা দেখে আমি আমার কাছে থাকা হনুমান চালিসার বইটা ওর দিকে এগিয়ে দিই। রাহুল জানতে চাইলে যে এটা নিয়ে সে কি করবে, আমি বলি যে এটা নিয়ে ঘুমো আজ রাত্রে, দেখবে একটুও ভয় লাগবে না, আর কিচ্ছু হবে না, বিশ্বাস করো। সেও আর কথা না বাড়িয়ে আমার কথা মতো বইটি বালিশের নিচে রেখে শুয়ে পড়ল এবং কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়েও পড়ল। যদিও আমিও আর বেশিক্ষণ জেগে থাকিনি, কিন্তু সেই রাত্রে বারবার আমার ঘুম ভেঙে যাচ্ছিল, আর প্রতিবারই ঘুম থেকে উঠে দেখছিলাম
পুরো ঘর নিস্তব্ধ, আর রাহুল আমার পাশে নিশ্চিন্তে ঘুমোচ্ছে। এমনটা যে কতবার আমার সাথে ঘটেছিল আমার নিজেরও মনে নেই, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো যে আমি একবারের জন্যও কাউকে দেখিনি সেখানে। না কোনো ছায়া, না কোনো মানুষের অবয়ব, না কোনো অস্বাভাবিক শব্দ। তবু কেন জানি না মনে হচ্ছিল ঘরের ভেতরে একটা চাপা নীরবতা জমে রয়েছে, এমন এক অনুভূতি যার কোনো ব্যাখ্যা হয় না। পরদিন আমরা টুমলিং ছেড়ে ফিরে আসি আমাদের রোজকার ব্যস্ত জীবনে। ফিরে আসার পর ধীরে ধীরে ঘটনাটাও প্রায় ভুলেই গিয়েছিলাম। কয়েক মাস পর আমাদেরই গ্রুপের এক দিদির সাথে আমাদের দেখা হয়। সে জানায়, তোদের একটা কথা বলা হয়নি, আমার এক বন্ধু কিছুদিন আগে টুমলিং গিয়েছিল, আর সে ওই হোমস্টেতেই ছিল। আমি হেসে বলি, তাই নাকি? কেমন লেগেছে ওদের? সেই দিদির মুখের হাসিটা হঠাৎ মিলিয়ে গেল। ও ধীরে ধীরে বলল, ওরা ফিরে এসে একটা অদ্ভুত কথা জানায়। সেই বন্ধুও নাকি খাটের ওপরে একজন মধ্যবয়স্ক মানুষকে বসে থাকতে দেখে রাতের বেলা, আর দেখে সেই ব্যক্তিটি ওর দিকেই তাকিয়ে আছে। এই ঘটনাটি শোনার পর আমি কয়েক সেকেন্ড কোনো কথা বলতে পারিনি, কারণ এই একই অভিজ্ঞতার কথা রাহুলও আমাদের বলেছিল, আর সেই দিদির বন্ধুও রাহুলের ওই এক্সপিরিয়েন্সের কথা কিছুই জানতো না। দুইজন মানুষ, দুইটি আলাদা সময়, একই হোমস্টে আর একই ঘর, আর একই জায়গায় বসে থাকা এক মধ্যবয়স্ক মানুষ। আজও আমরা জানি না সেটা নিছকই ঘুম আর জাগরণের মাঝের কোনো বিভ্রম ছিল, না স্বপ্ন ছিল, নাকি টুমলিংয়ের সেই পাহাড়ি হোমস্টেতে সত্যি এমন কোনো উপস্থিতি রয়েছে যার ব্যাখ্যা আমাদের জানা নেই। আজও পাহাড়ে যেতে আমাদের ভীষণ ভালো লাগে, কিন্তু টুমলিংয়ের নাম শুনলেই রাহুলের মুখটা বিষণ্ণ হয়ে যায়। ওর মনে পড়ে যায় সেই রাতটার কথা, আর খাটের ওপর বসে থাকা সেই মধ্যবয়স্ক মানুষটির কথা, যাকে হয়তো কেউই কোনোদিন চিনতে পারবে না। কেমন লাগলো আজকের গল্প? গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আর আপনারাও আপনাদের সাথে ঘটা কোনো ঘটনা বা আপনাদের জানা কোনো ঘটনা আমাদের সাথে শেয়ার করতে পারেন। আমাদের অফিসিয়াল মেল আইডি কিছু ভয় কিছু গল্প @gmail.com। আজকের মতো এই পর্যন্তই। আগামী এপিসোডে আবার দেখা হচ্ছে নতুন গল্পের সাথে। নমস্কার।